নারে ইরানের সঙ্গে ১০০ দিনের বেশি সময় ধরে চলা সংঘাত আপাতত থেমেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক সই হয়েছে এবং আগামী ৬০ দিনের আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই চুক্তির পর যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় এর ফলে বিশ্ব আরও নিরাপদ হবে, অর্থনীতি শক্তিশালী থাকবে এবং জ্বালানির দাম কমবে। কিন্তু যুদ্ধের প্রকৃত মূল্য কি শুধু কূটনৈতিক সাফল্য দিয়ে মাপা যায়? ৪ মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ৭৫০০-র বেশি বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়ও ব্যাপকভাবে বেড়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রাথমিক হিসাব অনুযায়ী এই যুদ্ধে পেন্টাগনের সরাসরি খরচ হয়েছে প্রায় $৪০ বিলিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে অস্ত্র ও গোলাবারুদের পেছনে। শুধু ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহারে খরচ হয়েছে প্রায় $২৬ বিলিয়ন। তবে যুদ্ধ পরিচালনার দৈনন্দিন ব্যয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে। সিএসআইএস এর তথ্য অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ১০০০ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $২৫ লাখ। যুদ্ধের শুরুতে খরচের গতি ছিল অনেক বেশি। প্রথম ১০০ ঘন্টাতেই ব্যয় হয়েছে $৩.৭ বিলিয়ন, আর মাত্র ১২ দিনের মাথায় মোট খরচ বেড়ে দাঁড়ায় $১৬.৫ বিলিয়ন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত $৮০ বিলিয়ন জরুরি তহবিল চেয়েছে পেন্টাগন। তবে এর মধ্যে $২০ বিলিয়ন কম অর্থ সরাসরি ইরান যুদ্ধের জন্য ব্যয় হবে। বাকি অর্থ সামরিক ঘাঁটি মেরামত, সরঞ্জাম পুনরায় সংগ্রহ এবং অন্যান্য প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। এছাড়া এই সংঘাতের প্রভাব সামাল দিতে হোমল্যান্ড সিকিউরিটি ও ভেন্টেরাস অ্যাফেয়ার্সের মতো অন্যান্য সরকারি সংস্থারও প্রায় $১ বিলিয়ন অতিরিক্ত খরচ হয়েছে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রতি গ্যালন গ্যাসের দাম $৩ নিচে থাকলেও সংঘাতের সময় তা $৪ উপরে উঠে যায়। সবশেষ ১৯ জুন গড় দাম ছিল প্রায় $৩.৯৭। ডিজেলের দামও প্রতি গ্যালনে $৩.৮০ থেকে $৫ বেশি হয়ে যায়। এতে কৃষক, পরিবহন খাত ও শিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ব্যয়ের চাপে মুখে পড়ে। গবেষণায় দেখা গেছে যুদ্ধ না হলে প্রতিটি মার্কিন পরিবার বছরে গড়ে $২৫৩ কম জ্বালানি খরচ করত। আর শুধু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষক, পরিবহন খাত ও শিল্প প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত খরচ হয়েছে প্রায় $২৭.১ বিলিয়ন। এই যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাজার স্থিতিশীল রাখতে সরকারকে জোরে মজুদ থেকে তেল ছাড়তে হয়েছে। ট্রাম্পও স্বীকার করেছেন বর্তমান পরিস্থিতি চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে এই মজুদ আরও সংকটজনক পর্যায়ে পৌঁছাতে পারে। মাত্র ৪ মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে প্রায় ১.১৫ বিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি সামাল দিতে তেল উৎপাদন বাড়িয়েছে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ইউরোপে জেট ফুয়েল ও অস্ট্রেলিয়ায় ডিজেল রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। তারপরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র কুশিংয়ে মজুদ কমে প্রায় ২ কোটি ব্যারেলে নেমে এসেছে, যা জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ এই অবস্থায় পাইপলাইনের স্বাভাবিক চাপ বজায় রাখাও কঠিন হচ্ছে। যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতি আবারও ৪% উপরে উঠেছে, যা গত ৩ বছরের মধ্যে প্রথম। ফলে জনসাধারণের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় দ্রুত কমছে। এই পরিস্থিতিতে সুদের হার কমাতে অস্বীকৃতি জানিয়েছে ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। ফলে বাজারে ধারণা তৈরি হয়েছে বছরের শেষের দিকে সুদ হার আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের বাসিন্দারা স্থানীয় অর্থনীতি নিয়ে হতাশ হলেও ট্রাম্পের উপর ভরসা রেখেছেন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা। যুদ্ধের শুরুতে বাজারে ধাক্কা লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত, মহাকাশ প্রযুক্তি এবং বড় আইপিও গুলোর কারণে শেয়ার বাজারে নতুন রেকর্ড করেছে। ফলে যাদের অবসরে বিনিয়োগ অ্যাকাউন্ট আছে তারা কিছুটা স্বস্তিতে আছেন। এছাড়া টানা ৩ মাস পতনের পর জুন মাসে ভোক্তার আস্থা সামান্য বেড়েছে, যদিও তা ঐতিহাসিক গড়ের চেয়ে অনেক নিচে। অন্যদিকে বন্ডের দর কমে যাওয়ায় হোম লোন, গাড়ির লোন ও ক্রেডিট কার্ডের সুদের হার বেড়েছে। ৩০ বছরের মর্টগেজ ঋণের সুদের হার এখন ৬.৫% কাছাকাছি, যা অনেক মার্কিনীর জন্য বাড়ি কেনাকে আরো কঠিন করে তুলেছে। রাজনৈতিক ক্ষেত্রেও ট্রাম্প খুব বেশি সুবিধা পাননি। যুদ্ধ শুরুর আগেই তার জনপ্রিয়তা ছিল ৪০% নিচে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায় তার সামগ্রিক অনুমোদন হার প্রায় ৩৭%, অর্থনীতি পরিচালনার সমর্থন ৩১% এবং ইরান নীতি পরিচালনার সমর্থন ৩৫% সীমাবদ্ধ রয়েছে। ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে কিছু কৌশলগত সুবিধা দিলেও এর মূল্য ছিল অনেক বড়। বিপুল সামরিক ব্যয়, অস্ত্র ভাণ্ডারের উপর চাপ, তেলের মজুত হ্রাস, জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতির উত্থান এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সবকিছু মিলিয়ে যুদ্ধের লাভ ক্ষতির হিসাব ট্রাম্পের বিজয় দাবির চেয়ে অনেক বেশি জটিল ও বহুমাত্রিক।